বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব ক্রাউনিতার দশা স্থানান্তর প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। ব্যাখ্যা করো এই কোয়েশ্চেনটি। গত ক্লাসে আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম ক্রাউনিতার কী এবং ক্রাউনিতার প্রস্তুতি সম্পর্কে, আর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ক্রাউনিতার দশা স্থানান্তর প্রভাবক সম্পর্কে। চলুন বন্ধুরা শুরু করি। ক্রাউনিতার দশা স্থানান্তর প্রভাবক। প্রথমে আমরা জানব দশা স্থানান্তর প্রভাবকটা কী। চলুন শুরু করি। নর্মালি দশা স্থানান্তর প্রভাবক হচ্ছে এমন একটি প্রভাবক বা রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে দুটো ভিন্ন দশায় বা স্তরে থাকবে। স্তরে থেকে বিক্রিয়কগুলোর মধ্যে কি করবে, বিক্রিয়া ঘটাতে সাহায্য করবে। মূলত দশা স্থানান্তর প্রভাবক হচ্ছে সেটি। আমি আপনাদের সুন্দর করে লিখে দিচ্ছি, দেখুন। এমন এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ বা প্রভাবক যেটা হচ্ছে কি, যা দুটি ভিন্ন দশায় বা স্তরে থেকে কি করবে, বিক্রিয়কগুলোর মধ্যে কি করবে, বিক্রিয়া ঘটাতে সাহায্য করবে। আর এটি হচ্ছে আমাদের দশা স্থানান্তর প্রভাবক। এখন আমরা এটা একটু বিস্তারিত দিকে। প্রথমে আমরা দুটি ভিন্ন দশায় বা স্তরে থেকে বলেছে না। এখন আমরা প্রথমে দুটি ভিন্ন দশায় বা স্তরে আছে এমন দুটো বিক্রিয়ক নিব। যেমন আমরা নিতে পারি হচ্ছে পানি এবং তেল। হ্যাঁ, পানি হচ্ছে জলীয় দশায় থাকে, জলীয় দশা, আর তেল হচ্ছে জৈব দ্রাবক বা জৈব দশা। তার মানে এই দুইটা হচ্ছে কি আমাদের দুইটি ভিন্ন দশা, তাই তো? নর্মালি আমরা জানি পানি এবং তেল একসাথে কি করতে পারে না, পানি এবং তেল একসাথে কখনোই বিক্রিয়া করতে পারে না। নর্মালি আমাদের লোকমুখে একটি কথা প্রচলিত আছে, তেলে জলে খাপ খাই না, এরকম একটা কথা আছে। সেই অনুযায়ী এটাও বলতে পারি আমরা পানি এবং তেল আমরা কি করতে পারবো না। অর্থাৎ পানি এবং তেল একসাথে কি করে না, বিক্রিয়া করে না। কারণ পানি একটা আলাদা স্তরে থাকে, তেল একটা আলাদা স্তরে থাকে, সেজন্য। কিন্তু এই পানি আর তেলের মধ্যে আমরা যদি বিক্রিয়া ঘটাতে চাই বা আমরা চাচ্ছি পানি আর তেলের মধ্যে একটা সামঞ্জস্য হোক, তখন আমরা কি করব, নর্মালি আমরা জানি পানি আর তেল কি করে না, বিক্রিয়া করে না। তখন আমরা এই পানি আর তেলের এই দ্রবণের মধ্যে আমরা কি করব, এই দ্রবণটার মধ্যে তখন আমরা একটু এখানে ক্রাউনিতার দিব। যখন আমরা এখানে ক্রাউনিতার দিব, তখন এই ক্রাউনিতারটা কি করবে, ক্রাউনিতারটার সাহায্যে মূলত পানি আর তেল কি করবে, একসাথে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আসবে। মূলত এই ক্রাউনিতারটা কি করবে, এই ক্রাউনিতারটা করবে হচ্ছে পানি আর তেল তো হচ্ছে আমাদের দুটো ভিন্ন দশায় আছে। হ্যাঁ, এই দুটো ভিন্ন দশায় থেকে ক্রাউনিতার কি করবে, দুটো দশাকে এক স্তরে বা একই দশায় আনতে সাহায্য করবে। এটাই মূলত ক্রাউনিতারের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দশা স্থানান্তর প্রভাবক কি। চলুন এবার আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে আরও একটু বিস্তারিত বুঝি। নর্মালি এই যে ডাইসাইক্লোহেক্সাইল 18 এটি হচ্ছে আমাদের একটি জৈব যৌগ। এবং এই KMnO4 এটি হচ্ছে আমাদের একটি অজৈব লবণ। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের একটি অজৈব লবণ যেটি হচ্ছে তীব্র জারক। এখানে KMnO4 হচ্ছে আমাদের কি, তীব্র জারক। আমি প্রথমে আপনাদের এখানে কেন আমরা ডাইসাইক্লোহেক্সাইল বলছি সেটির ব্যাখ্যাটা একটু দিই। নর্মালি এই চিত্রটি দেখুন, এটি কিন্তু আমাদের বেনজিন নয়, আমরা জানি যে বেনজিনে কি হয়, বেনজিনে হচ্ছে কি থাকে, এরকম ডাবল বন্ড থাকে। এটি হলো আমাদের বেনজিন, কিন্তু এটা আমাদের কি নয়, বেনজিন নয়। কেন এটা আমাদের বেনজিন নয়, এখানে মূলত কি হয়েছে, এখানে মূলত একক বন্ধন আছে। আর যখন বেনজিনের মতো দেখতে কিন্তু একক বন্ধন থাকবে, কোনো দ্বিবন্ধন থাকবে না, তখন সেটি আমাদের হয়ে যায় কি, সাইক্লোহেক্সেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাইক্লোহেক্সেন কি। এখন আসুন কেন ডাইসাইক্লোহেক্সাইল বলা হয়েছে। নর্মালি এখন আপনারা বুঝতে পেরেছেন এই সাইক্লোহেক্সেনটা দেখে, এখানে দুটো একক বন্ধনওয়ালা
বেঞ্জিনের মতো দেখতে কিছু একটা আছে, যেটা হচ্ছে আমাদের কি সাইক্লোহেক্সেন। এখন এটাকে সাইক্লোহেক্সাইল আমরা তখনই বলবো যখন এটিকে আমরা সাইক্লোহেক্সাইল বলছি। কেন বলছি? কারণ এটি ক্রাউন ইথারের সাথে যুক্ত হয়ে, এই যে দেখুন এখানে এটা হচ্ছে ক্রাউন ইথারের প্রধান শাখার সাথে এই বলয় দুটো যুক্ত হয়েছে। এই বলয় দুটো যখন প্রধান শাখার সাথে প্রতিস্থাপক হিসেবে যুক্ত হয় তখন আমরা বলছি কি সাইক্লোহেক্সাইল। আর দুইটা আছে সেজন্য আমরা বলছি ডাই সাইক্লোহেক্সাইল। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, এখানে এটি হচ্ছে একটি জৈব যৌগ আর এটি হচ্ছে আমাদের একটি কি অজৈব লবণ, অর্থাৎ দুইটা ভিন্ন দশায় আছে, অর্থাৎ তাদের মধ্যে কি হওয়া সম্ভব না, বিক্রিয়া, বা তাদের মধ্যে নর্মালি কি হওয়া সম্ভব না, বিক্রিয়া হওয়া সম্ভব না। এখন আমরা কি করব? এখন কিভাবে এদের মধ্যে কি হতে পারে, বিক্রিয়া হতে পারে, সেটি আমরা দেখব। এখন এই দ্রবণটার মধ্যে কি হবে, এই যে KMnO4 আমাদের ভেঙে যাবে। KMnO4 ভেঙে গিয়ে পটাশিয়াম আয়ন এবং পারম্যাঙ্গানেট আয়ন হিসেবে কি হবে, বিভক্ত হয়ে যাবে। এখন আসুন আসল জিনিসটাই। আমাদের এখানে এই যে ফাঁকা গহ্বরটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা গহ্বরের ভেতরটা হচ্ছে পোলার, আর এই দুইটা বলয় হচ্ছে আমাদের অপোলার। এই দুইটা বলয় হচ্ছে আমাদের কি অপোলার। আমরা জানি হচ্ছে অক্সিজেন পরমাণু হচ্ছে একটি তড়িৎ ঋণাত্মক পরমাণু। হ্যাঁ, এখন এই তড়িৎ ঋণাত্মক পরমাণু কারণ এখানে কি হয়, এখানে একটা আংশিক ঋণাত্মক চার্জ থাকে যেটা হচ্ছে ডেল মাইনাস। হ্যাঁ, এখন কি হয়, এই যে অক্সিজেন পরমাণুর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখন কি করবে, এখন হচ্ছে পটাশিয়াম আয়নটাকে তীব্রভাবে আকর্ষণ করবে। অর্থাৎ পটাশিয়াম আয়নটা কি করবে, তীব্রভাবে আকর্ষণ করে কি করবে, এই যে এটার মধ্যে যে ফাঁকা জায়গা বা গহ্বর দেখতে পাচ্ছি সেখানের মধ্যে কি করবে, পটাশিয়াম আয়নটাকে তীব্রভাবে আকর্ষণ করে কি করবে, পটাশিয়াম আয়নটাকে নিয়ে চলে আসবে। পটাশিয়াম আয়নটাকে এই ফাঁকা জায়গা বা গহ্বরটার মধ্যে কি করবে, তীব্রভাবে নিয়ে চলে আসবে। তখনই মূলত কি হবে, আমাদের এরকম একটি জটিল যৌগ আমরা দেখতে পাবো। এখন এই যে এখানে পটাশিয়াম আয়নটাকে এই যে ক্রাউন কি করলো, ফাঁকা গহ্বরটার মধ্যে নিয়ে চলে আসলো। এখন পটাশিয়াম আয়নকে যখন এই যে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনগুলো তীব্রভাবে আকর্ষণ করে এই ফাঁকা জায়গাটার মধ্যে নিয়ে চলে আসছে, তখন আমাদের কি থেকে যায়, এই যে MnO4 এটি আমাদের কি হয়ে যায়, এটি আমাদের একাকী হয়ে যায় বা একা অবস্থায় থেকে যায়। তখন এই বেচারা কি করবে, তখন কি হয়ে যায়, তখনও হচ্ছে কি হয়ে যায়, একা হয়ে যায়। আর ও যখন একা হয়ে যায় অর্থাৎ মুক্ত হয়ে যায়, অর্থাৎ মুক্তভাবে যখন এটি মুক্ত অবস্থায় থাকে তখন এটিকে বলা হয় নেকেড অ্যানায়ন, অর্থাৎ একাকী আছে বা একা অবস্থায় আছে, সেজন্য ওকে বলা হয় নেকেড অ্যানায়ন। আর ও যখন মুক্ত অবস্থায় থাকে তখন ওর মধ্যে হচ্ছে জারণ ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এরপর কি করে, ও বেঞ্জিনে দ্রবীভূত হয়ে যায়। বেঞ্জিনে দ্রবীভূত হয়ে একটি বেগুনি রং তৈরি করে, যেটাকে বলা হয় পার্পল বেঞ্জিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে আরও একবার বলছি। এখানে মূলত ডাইসাইক্লোহেক্সাল 18 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়নের বিক্রিয়া হবে। এখন এর মধ্যে কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তে বিভক্ত হয়ে যাবে। এরপরে কি করবে, এই যে এখানে ক্রাউন ইথারের মধ্যে যে অক্সিজেন পরমাণু আছে সেগুলো তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণু। এখন এই তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুগুলোর কারণে কি হবে, মানে তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুগুলোর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রনের আকর্ষণের কারণে কি হবে, পটাশিয়াম আয়ন তীব্র আকর্ষণের কারণে এই যে ক্রাউন ইথারের ফাঁকা জায়গাটার মধ্যে এসে বসবে। ফলে কি হয়ে যাবে, MnO4 আলাদা হয়ে যাবে বা MnO4 একাকী হয়ে যাবে। যখন MnO4 একাকী হয়ে যায় তখন সেটাকে বলা হয় নেকেড আয়ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তখন আমাদের এরকম একটি জটিল যৌগ তৈরি হবে, আর যেটাকে বলা হয় ক্যাটায়ন কমপ্লেক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে একটু গেস্ট আর হোস্ট সম্পর্কে জানব। নর্মালি এটা এই পুরো সিস্টেমটাকে একটা গেস্ট হোস্ট কমপ্লেক্স বলা হয়। এখন এখানে গেস্টকে বা হোস্টকে এখন এটা আমরা জানবো। প্রথমে আমরা জানবো গেস্ট হোস্ট কমপ্লেক্সটা কি। যেমন এখানে বলা হয়েছে, যখন একটি বড় অণু তার ভেতরের ফাঁকা জায়গায় অন্য একটি ছোট অণু বা আয়নকে যখন কোনো স্থায়ী রাসায়নিক বন্ধন ছাড়াই সুন্দরভাবে আটকে রাখে তখন পুরো সিস্টেমটাকে হোস্ট গেস্ট কমপ্লেক্স বলে। আসুন এটা আমরা একটু বিস্তারিত বুঝি।
নর্মাল ভোল্টেজ যখন একটি বড় অণু অর্থাৎ বোঝানো হয়েছে এই যে এটা একটি বড় অণু, হ্যাঁ, এখন এটি একটি বড় অণু। এরপরে বলা হয়েছে বড় অণু তার ভিতরে ফাঁকা জায়গায়, যে ফাঁকা জায়গাটাই কোনো ছোট অণু বা আয়ন, যেমন এটা একটা আয়ন, হ্যাঁ, কোনো ছোট অণু বা আয়নকে কি করে আটকে রাখে। এই যে কি করছে এখানে পটাশিয়ামটাকে কি করছে ওরা আটকে রাখছে, মানে যে একটা ফাঁকা একটা জায়গার মধ্যে কি করছে কোনো ছোট অণু বা আয়নকে কি করছে ওরা আটকে রাখছে। যখনই আটকে রাখে তখন এই পুরো সিস্টেমটাকে বলা হয় যে আমাদের কি হোস্ট গেস্ট কমপ্লেক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর গেস্ট হচ্ছে আমরা জানি যে হোস্ট মানে হচ্ছে কি আয়োজক, অর্থাৎ যেই কি করবে পুরো জিনিসটা আয়োজন করবে। আর গেস্ট হচ্ছে যে ফাঁকা জায়গায় যেই বসবে, অর্থাৎ আমাদের চিত্রে আমরা এখানে বলতে পারি এখানে এটি হলো আমাদের হোস্ট, অর্থাৎ ডাই সাইক্লোহেক্সাইল 18 হলো আমাদের হোস্ট, এবং এই যে পটাশিয়াম আয়ন এটি হলো আমাদের গেস্ট। আমরা ক্রাউনি তারার পটাশিয়ামের আয়নকে তালা চাবির সাথে তুলনা করতে পারি। কীরকম? আমরা জানি যে একটা নির্দিষ্ট তালার জন্য একটা নির্দিষ্ট চাবি থাকে। এখন ওই তালাটির জন্য যদি ওই নির্দিষ্ট চাবিটি না থাকে তাহলে আমরা কি করতে পারি না, তালাটি খুলতে পারি না। এখানেও সেম, এখানে ওই পটাশিয়াম আয়নের সাইজ বা ব্যাসার্ধের জন্য 18 হ্যাঁ, পটাশিয়াম আয়নের সাইজ বা ব্যাসার্ধের জন্য 18 হচ্ছে কি ম্যাচিং করা বা পারফেক্ট। এখানে আমরা যদি পটাশিয়াম ছাড়া পটাশিয়াম ছোট যেমন লিথিয়াম বা সিজিয়াম দিই তখন কি হবে, তখন এটি কি হবে না, ম্যাচ হবে না, অর্থাৎ কি হবে না 18 গর্তে একদম গর্তের আকারে কি হবে, গর্তের মধ্যে কি হবে একদম নিখুঁতভাবে এটি ম্যাচ করবে না। অর্থাৎ 18 সাথে একমাত্র ম্যাচ করবে পটাশিয়াম আয়ন, যেটি হচ্ছে কি এখানে এই যে এই গর্তের মধ্যে পটাশিয়াম আয়নটা কি হবে একদম নিখুঁতভাবে বসে যাবে। অর্থাৎ এখানে এটির সাথে মূলত পটাশিয়াম আয়নটি যায়। আমরা পটাশিয়ামের যে ছোটো আয়ন যেমন সিজিয়াম লিথিয়াম সেগুলো আমরা কি করতে পারি না, এখানে আমরা বসাতে পারি না, বা এখানে কি হবে না, এটা ম্যাচ হবে না, এই ক্রাউনি তারের সাথে এটা কি হয় না, ম্যাচ হয় না। বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি উপকারে আসে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।